তো গত জি ক্লাসে মিস। আমরা কি প্রথম অধ্যায় শেষ করছি এবং প্রথম অধ্যায়ে আমাদের যে সৃজনশীল প্রশ্নগুলো ছিল, অনুশীলনের সৃজনশীল প্রশ্নগুলো ছিল, সেগুলো আমরা সলভ করছি। ধরে নেওয়া যায় যে তোমাদের কোনোটাতে প্রবলেম নাই, আছে সৃজনশীল প্রশ্নে? হ্যাঁ, তো আজকে আমরা একটা নতুন অধ্যায় শুরু করব, দ্বিতীয় অধ্যায়। এটা আমাদের সংক্ষিপ্ত সিলেবাসে আছে, ব্যবস্থাপনার নীতি। ঠিক আছে, ব্যবস্থাপনার নীতি, এটাতে সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী দেখা যায় যে প্রায় অলমোস্ট সবই আছে। হ্যাঁ, সবই আছে, মানে কিছুই তেমন একটা বাদ দেওয়া যায় না। তো আমাদের শুরু করতে হবে ব্যবস্থাপনা নীতির ধারণা এবং ব্যবস্থাপনা নীতি বা আদর্শগুলো, মানে হেনরি ফিয়ারের দেওয়া 14টা নীতি এবং এর পরবর্তীতে আরো যারা মডার্ন ম্যানেজমেন্ট, হ্যাঁ, ব্যবস্থাপনা নিয়ে চিন্তা ভাবনা করছে বা বিভিন্ন নীতি নির্ধারণের কাজ করছে, তারা আরো 3-4টা নীতি দিয়েছে। তো সেগুলো আমরা দেখবো। কিছু বলার আছে তাহমিনা বা রামিসার, নাকি পড়া শুরু করে দেব? এই চ্যাপ্টার নিয়ে কিছু বলার আছে? না মিস। আচ্ছা, কিছু বলা নেই। তো তাহমিনা, তো মানে এই চ্যাপ্টারটা কিভাবে পড়লে ভালো হয় বা কিভাবে আগালে ভালো হয় এই সম্পর্কে কোনো সাজেশন থাকলেও বলতে পারো, কোনো সমস্যা নেই। কোনো সাজেশন বা কোনো কিছু বলার আছে? না মিস, আপনি যেভাবে পড়ান ওটাই তো ভালো। আচ্ছা, ব্যবস্থাপনার নীতি। আমরা এর আগে দেখছি ব্যবস্থাপনা কি। হ্যাঁ, ব্যবস্থাপনা হলো প্রতিষ্ঠানে যার লক্ষ্য বা উদ্দেশ্য আছে সেটা অর্জন করার জন্য কিছু কাজ, কতিপয় কাজ যেটা ধারাবাহিক ভাবে সম্পূর্ণ করতে হয়। সে কাজগুলো কি কি আমরা 7টা বলে থাকি, 7টা কাজ। বিভিন্ন ফিলোসোফার বা ম্যানেজমেন্ট কি বলে স্কলার, ম্যানেজমেন্ট স্কলাররা বিভিন্ন ভাগে ভাগ করছে। কেউ 4টা কাজের কথা বলছে, কেউ 5টা কাজের কথা বলছে, কেউ 6টা কাজের কথা বলছে, কেউ 7টা কাজের কথা বলছে। বাট আমরা যদি 7টার বেশি কেউই বলে নাই, 7টা কাজেই যদি মোটামুটি ধারণা পাই, পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, পেশনা, সমন্বয়, নিয়ন্ত্রণ, ঠিক আছে, এই 7টা কাজ যদি ঠিকঠাক মতো করতে পারি, তাহলে কি আমাদের ব্যবস্থাপনাটা সঠিকভাবে করা সম্ভব হবে এবং যে লক্ষ্য আছে সেটা অর্জন করা সম্ভব হবে, লক্ষ্য বা উদ্দেশ্য অর্জন করা সম্ভব হবে। আচ্ছা, এখানে কি বলছেন, আমরা কোনো কাজ নানাভাবেই করতে পারি, বসে, শুয়ে, দাঁড়িয়ে নানাভাবে খাওয়া যায়। কিন্তু মানুষ শুরু থেকে বুঝেছে শুয়ে খাওয়ার চেয়ে বসে খাওয়া সহজ ও উত্তম। মানে সব কাজ আমরা সবভাবেই করতে পারি, ঠিক আছে, বাট সব কাজেই একটা মানে যেইভাবে করলে সবচেয়ে ভালো হয়, ফলাফল সবচেয়ে বেশি ভালোভাবে পাওয়া যায়, সেটা একটা ওয়ে আছে। সুষম খাদ্য খাওয়া ভালো, অতি ভক্ষণ স্বাস্থ্য বা কাজের জন্য ক্ষতিকর, এই বিষয়গুলো মানুষ আপনা আপনি বুঝেছে, শিখেছে ও তা রপ্ত করেছে। এভাবে চিন্তা ও কাজ করতে করতে মানুষ ওই চিন্তা ও কাজ করার সাধারণ নির্দেশিকা বা করণীয় কর্তব্য নির্দিষ্ট করে তা পালন করে এগিয়ে গেছে। আচ্ছা, এই সত্য বলে প্রতিষ্ঠিত এই সকলের নিকট গ্রহণীয় নিয়ম পদ্ধতিকে নীতি বলে। মানে নীতি বলতে তাহলে আমরা কি বলতে পারি বলো তো? মানে কোন কাজটা কিভাবে করলে ভালো হয় বা কোন কাজটা করার সবচেয়ে ভালো যেটা পদ্ধতি, যাতে আমরা সবচেয়ে সর্বোচ্চ বা সর্বোৎকৃষ্ট ফলাফলটা পাবো, ঠিক আছে, সেই পদ্ধতি বা প্রসেসটা ফলো করাকেই বা ওই পদ্ধতিটাকে কি বলতে পারি আমরা? নীতি। তাই না? বুঝতে পারতেছি? জি মিস। হুম, আচ্ছা, তাহলে এমন একটা নীতির কথা বলো তো, কি হতে পারে? তোমার বইয়ের বা এই চ্যাপ্টারের কোনো নীতির কথা বলা দরকার নেই, তুমি একটা সাধারণ একটা কাজের একটা নীতির কথা বলো, যে এইভাবে করা উচিত বা এটা আমরা নীতি হিসেবে মনে করি। বলতে পারবো? না মিস, মাইন্ড আসতেছে না। আচ্ছা, মনে আসতেছে না। দেখো, তুমি মনে করো যে পড়াশোনার ক্ষেত্রে, ঠিক আছে, তুমি কি করবা, তুমি পড়াশোনা করতেছো, তোমার কি করতে হবে, নিয়মিত পড়তে হবে। হ্যাঁ, পরীক্ষার আগে অবশ্যই পড়তে হবে এবং ওই পড়াটা পড়ে কি করতে হবে, পরবর্তীতে এক্সাম দিয়ে মানে সামনে আগাতে হবে। তুমি আগে না পড়ে একদম মাঝখান থেকে যদি শুরু করো, তাহলে কি সেটা কি তুমি বুঝতে পারবা, পড়তে পারবা? দেখো, বই তোমার, পড়বা তুমি, ঠিক আছে, সময়টাও তোমার, সবকিছু তোমার, বাট তুমি যদি কোন একটা চ্যাপ্টার একদম মাঝখান থেকে, প্রথম থেকে না পড়ে একদম মাঝখান থেকে, হয়তো পঞ্চম বা ষষ্ঠ অধ্যায় শুরু করে যদি পড়া শুরু করে দাও, তুমি কি সাধারণভাবে বুঝতে পারবা?
যেমন আমাদের এই বইয়ের মাঝখানে দেখা যায় যে চ্যাপ্টার কি, ধরো তুমি কোনো চ্যাপ্টার পড়ো নাই প্রথম দিকে, সরাসরি গিয়ে সংগঠন, চতুর্থ অধ্যায় সংগঠন চ্যাপ্টারটা পড়া শুরু করে দিছো, তো এই চ্যাপ্টারটা পড়লে কি তুমি তেমন একটা বুঝবা? না মিস। বুঝবা না, বাট তুমি কিন্তু পড়তে পারবা, ঠিক আছে? হয়তো দেখা যায় সংগঠন পড়ার পরে আবার তুমি প্রথম অধ্যায়ে আসলা, তারপর প্রথম অধ্যায় পরে আবার দেখা যায় যে নিয়ন্ত্রণ চ্যাপ্টার চলে গেলা, এরকম করতে করতে হয়তো তোমার পুরো বইয়েরই সবকটা চ্যাপ্টার পড়া হয়ে যাবে। বাট সেটা করতে গেলে তোমার যে পরিমাণে পরিশ্রম করতে হবে, যে কষ্টটা তোমার করতে হবে, ঠিক আছে, সেটা কাম্য না। তুমি যদি একদম শুরু থেকে শুরু করো, প্রথম চ্যাপ্টার থেকে পড়ে যাও, তাহলে তোমার পড়তেও সুবিধা হবে এবং পড়াটা কি খুব সহজ হবে। তো এই যে পড়ার ক্ষেত্রে একটা বই তুমি পড়বা, সেটা পড়ার ক্ষেত্রে আসলে কিভাবে পড়তে হবে সেটা কি আমাদের একটা মানে কি অলিখিত, বা আমাদেরকেও কিন্তু বলে দেয় না যে আমাদের এইভাবে পড়তে হবে বা এটা থেকে শুরু করতে হবে। আমরা সবাই মোটামুটি বুঝতে পারি যে কোথা থেকে শুরু করতে হবে বা কোন পদ্ধতিতে বা কোন নিয়মে কাজটা করতে হবে। তো এটাকে কি বলে? নীতি। নীতি সবসময় যে একদম মনে করছে লিখিত থাকবে, ঠিক আছে, বাধ্যতামূলক এটাই পালন করতে হবে তা না। তুমি কাজের ক্ষেত্রে দেখা যাবে যে তুমি লঙ্ঘন করা যাবে, এমন না যে অলঙ্ঘনীয়, লঙ্ঘন করা যাবে, বাট তুমি যদি এই নীতি বা নিয়ম বা পদ্ধতি যেটাই বলি না কেন এটা যদি ফলো করো, তাহলে সবচেয়ে ভালো ফলাফল পাবা এবং কাজটা করতে সুবিধা হবে। তো আমরা বুঝতে পারছি নীতি কি, মনে হয় বুঝতে পারছি। জি মিস। আচ্ছা, আর ব্যাপারটা হলো সত্য বলে প্রতিষ্ঠিত ও সকলের নিকট গ্রহণীয়, ঠিক আছে, এটাকেই কিন্তু নীতি নিয়ম, মানে এটাকেই কিন্তু নীতি বলা যাবে, ঠিক আছে। কারণ মনে করো যে তুমি যেটাকে নীতি হিসেবে বলতেছো সেটা যদি তোমার কাছে সত্য বলে না মনে হয়, হ্যাঁ, বা সবাই যদি এটা গ্রহণ না করে, তাহলে কিন্তু তুমি এটাকে প্রিন্সিপাল বলতে পারবা না। তোমার কাছে অনেকগুলো পদ্ধতি থাকতে পারে, বাট সেটা যে সবাই যে গ্রহণ করবে বা সবারই যে মনে হবে যে না এটাই সঠিক, তাহলে কিন্তু এটা প্রিন্সিপাল হবে না। এটাকে নীতি বলতে কিন্তু আমরা মূলত প্রিন্সিপালকে বোঝাচ্ছি, বুঝছো? তো ব্যাপারটা কি, সত্য বলে প্রতিষ্ঠিত ও সকলের নিকট গ্রহণীয় নিয়ম পদ্ধতিকে নীতি বলে, এই লাইনটা দাগায় রাখো, এটাই হলো নীতির সংজ্ঞা। আচ্ছা, যখনই মানুষ সংঘবদ্ধ হয়ে চলা শুরু করেছে তখন থেকেই তারা তাদের মধ্য থেকে কাউকে নেতা বা প্রধান হিসেবে মেনে নিয়েছে ও তার আনুগত্য করেছেন। অন্যদিকে নেতা বা প্রধান তাদেরকে সুষ্ঠুভাবে পরিচালনার মাধ্যমে দলীয় উদ্দেশ্য অর্জন বা স্বার্থ রক্ষার চেষ্টা চালিয়েছেন। এভাবে সমাজ বড় হয়েছে নানা সংঘবদ্ধ প্রচেষ্টায়, জোরদার হয়েছে ও সেই সাথে ব্যবস্থাপনা কার্য তত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নেতা প্রধান বা ব্যবস্থাপকগণ কিভাবে তাদের কাজগুলো সুন্দরভাবে সম্পাদন করবেন সেই বিষয়ে নানা নিয়ম পদ্ধতি অনুসরণ করেছেন। সকলের নিকট গ্রহণীয় উত্তম বলে প্রতিষ্ঠিত এইরূপ নীতি পদ্ধতি পরবর্তীতে ব্যবস্থাপনা নীতি হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। আচ্ছা, প্রথমে মানুষ কি বনে জঙ্গলে থাকতো, শিকার করে বাঁচতো, ঠিক আছে, তখন কি তারা দেখছে যে তারা যদি দলবদ্ধভাবে থাকে তাহলে তারা বেঁচে থাকার জন্য সুবিধা পাবে, তো সেটা তাদের বেঁচে থাকা একটা নীতি ছিল। পরবর্তীতে মনে হলো যে না, যখন আমরা একসাথে থাকতেছি তখন এক একজনের এক একটা মনে হচ্ছে, ঠিক আছে, এইভাবে অ্যাটাক করা উচিত বা এইভাবে আমাদের এই প্রাণী শিকার করা উচিত বা আমাদের বনের ওই জায়গাটাতে গিয়ে শিকার করা উচিত। তো এইরকম যখন এক একজনের কাছে এক একটা মনে হচ্ছে, তখন কি একজন নেতার প্রয়োজন দেখা দিছে। কারণ সবাই যদি সবকিছু ভালো মনে করে তখন কি সবাই আবার ছড়াই যাবে, তাদের কি সার্ভাইভাল আবার প্রবলেম হয়ে যাবে। সার্ভাইভালের জন্য কি করছে, এখন একজন নেতার প্রয়োজন, মানে যে কিনা লিড করবে, যে সে যা বলবে সেটা মেনে নিতে হবে। তো এরকম একজন নেতা হয়ে গেছে। তো আমরা তো এখন আর জঙ্গলেও নাই, শিকার করেও বেঁচে থাকি না, এখনো কিন্তু আমাদের নেতার প্রয়োজন আছে, কারণ আমরা এখন কি আমাদের কাজগুলো এখন আরো বেশি বিস্তৃত হয়ে গেছে, শুধুমাত্র খাবো মানে বেঁচে থাকার জন্য যা দরকার সেটা না, আমাদের কাজগুলো এখন আরো অনেক বেশি অ্যাডভান্স হয়ে গেছে। সে জটিল এবং অ্যাডভান্স কাজগুলোকে কি সুন্দরভাবে সম্পাদন করার জন্য নানান ধরনের নীতি পদ্ধতি আছে, এবং এখনো আমাদের নেতার প্রয়োজন আছে যে কিনা এই নীতি পদ্ধতি অনুযায়ী আমাদের পরিচালিত করে থাকি, আমরা যে কাজটা করি না কেন। তো সেই কোন ধরনের নিয়ম নীতি পালন করবে বা কোন পদ্ধতিতে কাজগুলো করবে সেটা কি ব্যবস্থাপনা নীতি হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। আচ্ছা, ব্যবস্থাপনা নীতি হলো ব্যবস্থাপনা কার্য সম্পাদনে সাধারণ পথ নির্দেশনা, মানে কিভাবে তুমি ব্যবস্থাপনাটা করবা, ঠিক আছে। তোমার ব্যবস্থাপনা কাজ কি কাজ ছিল, আমাদের যে মূলত 7টা কাজ আছে, মনে আছে 7টা কাজ গত চ্যাপ্টার আমরা পড়ছি, সেই 7টা কাজ সম্পাদন করার জন্য কোন পথ নির্দেশনা করবা বা কিভাবে করবা সেটার গাইডলাইন্স হলো এই ব্যবস্থাপনার নীতি।
দীর্ঘদিনে ব্যবস্থাপনা কার্য পরিচালনা করতে যে ব্যবস্থাপকগণ যে সকল নিয়ম নীতি পালন করে এসেছেন তার মধ্যে হতে সকলের নিকট গ্রহণযোগ্য বা সত্য বলে প্রতিষ্ঠিত নিয়ম নির্দেশিকাকেই ব্যবস্থাপনা নীতি হিসেবে গণ্য। এর আগে আমরা নীতির সংজ্ঞা পাইছি, এখন কি আমরা ব্যবস্থাপনার নীতি পাইলাম। ঠিক আছে, ব্যবস্থাপনার নীতি হলে এই লাইনটার মধ্যে বলে দিছে, চাইলে দাগায় রাখতে পারো। একজন ব্যবস্থাপক যখন কিছু লোক নিয়ে প্রতিষ্ঠান চালায় তখন অধস্তনদের মাঝে কাজকে ভাগ করে দিতে হয়। তাদের প্রত্যেকের দায়িত্ব ও ক্ষমতা নির্দিষ্ট করে দেওয়ার প্রয়োজন পড়ে। এতে প্রত্যেকেই প্রত্যেকের কাজ নিয়ে ব্যস্ত থাকে এবং জবাবদিহি করতে বাধ্য থাকে। আচ্ছা, যখন তুমি অনেকগুলো মানুষ নিয়ে কাজ করবা তখন কি কে কোন কাজটা করবে বা কাজগুলো কি কি সেই পুরো সবাই কিন্তু সব কাজ করবে না। সব মানে অনেকগুলো কাজ এবং অনেক জটিল কাজ একদম মনে করো প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই যদি সব কাজ করতে চায় বা যার যেটা ইচ্ছা হয় সে যদি সেটাই করতে চায়, কি হবে? প্রতিষ্ঠানে কাজ তো আগাবে না, বরং বিশৃঙ্খলা দেখা দিবে, তাই না? যার যেটা ভালো লাগে সে যদি শুধু সেটাই করতে চায় তাহলে এটা তো সমস্যা না? সমস্যা। জি মিস। তো এই ক্ষেত্রে কি করতে হবে? কাজগুলোকে আমাকে ভাগ করে দিতে হবে এবং কোন কাজগুলো কে করবে সেটাও নির্দিষ্ট করতে হবে এবং সেই কাজটা যেন তারা ঠিকঠাক মতো করতে পারে এর জন্য তাদের যেমন ক্ষমতা দিতে হবে এবং এই কাজটা ঠিক মতো সম্পূর্ণ করার জন্য তাকে জবাবদিহিতার আওতায় মানে দায়িত্বশীল করতে হবে, মানে রেসপন্সিবল করতে হবে। ঠিক আছে, মানে এই কাজটা করা তোমার দায়িত্ব এবং তুমি যদি এই কাজটা ঠিকঠাক মতো করতে না পারো তাহলে কি তোমাকেই জবাবদিহি করতে হবে। তো এইভাবে কে কাকে নির্দেশ দিবে? যেমন মনে করো যে এখন প্রতিষ্ঠানে যার যার কি ইচ্ছা সে তাকে নির্দেশ দিচ্ছে যে তুমি আমার জন্য এটা করে দাও বা এখন তোমাকে এটা আমাকে করে দিতে হবে। ঠিক আছে, এরকম হইতে পারে না, কারণ এরকম হয়ে গেলে যে তোমাকে একই সাথে 3-4 জন মানুষ 3-4টা কাজ করতে বলতেছে, তুমি মানুষ একজন। এবং তোমার নির্দিষ্ট কিছু কাজ আছে যেটার জন্য তুমিও রেসপন্সিবল। তুমি যদি তোমার কাজটা না করো তাহলে কি তোমাকে জবাবদিহি করতে হবে, হয়তো তোমাকে চাকরিচ্যুতও করা হবে। তো সেই ক্ষেত্রে তুমি যদি মনে করো যে এক একজন এসে তোমাকে এক একটা অর্ডার করবে এবং সেটা করতেই হবে, তো এটা হলে তো হবে না। তুমি যেমন তাদের কাজটাও করবা না বা করতে পারবা না, তোমার নিজের কাজটাও করতে পারবে না, তো এটা হইলেও সমস্যা। কে কার নির্দেশ পালন করবে? এখন যদি বলা হয়ে থাকে যে তাহমিনা কি করবে, তাহমিনা শুধুমাত্র ইয়াসনাকে মানে কোনো কাজের নির্দেশনা দিতে পারবে এবং ইয়াসনা শুধু কি করবে, তাহমিনা যে কাজটা করতে বলছে সেটাই পালন করবে। এখানে যদি রামিসা ইয়াসনাকে কিছু করতে বলে তাহলে ইয়াসনা সেটা করবে না বা করতে বাধ্য না। তো এই ক্ষেত্রে কি ইয়াসনার কাজটা করা সুবিধা হয়ে যাবে না? এবং তাহমিনার ক্ষেত্রেও সুবিধা হবে যে তাহমিনা আসলে কাকে নির্দেশ দিবে সেটা তাহমিনাও জানে। তো তাহমিনাকে নির্দেশ কাজ করে দেওয়ার জন্য, নির্দেশনা দেওয়ার জন্য এক একজনকে খুঁজে বেড়াতে হবে না। তাহলে যদি একজন কর্মীর একাধিক আদেশদাতা যাতে না থাকে এটা নিশ্চিত করা না যায় তবে কাজে বিশৃঙ্খলা দেখা দেওয়াই স্বাভাবিক। এটাও খুব স্বাভাবিক যে তোমার কাজের ক্ষেত্রে কে নির্দেশনা দিবে সেটা বলে দেওয়া থাকবে। যদি সেটা বলে না দেওয়া থাকে তোমার বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে। এভাবে অনেক নিয়ম পদ্ধতির কথা বলা যাবে যেগুলো মেনে চলে পরিবার থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে সকল ব্যবস্থাপক বা পরিচালকগণই ভালো ফলাফল পেতে পারেন। তাই এই সংক্রান্ত নিয়ম পদ্ধতি বা নির্দেশনাকে ব্যবস্থাপনা নীতি বলে আখ্যায়িত হয়। আচ্ছা, এই যে ব্যবস্থাপনা নীতি বা নির্দেশনা বলতে আমরা যে নীতিটা বলছি সেটা যে শুধুমাত্র প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য তা কিন্তু না। তোমার পরিবার, আমাদের ফ্যামিলির ক্ষেত্রেও কিন্তু এটা। দেখো আমাদের যদি বড় বড় ভাই বোন থাকে, ঠিক আছে, মানে তুমি যদি ছোট বাচ্চাটা হও ঘরে, তো তোমার যদি কয়েকটা বড় বড় ভাই বোন থাকে এবং আম্মু আব্বুও থাকে, তো সেক্ষেত্রে তুমি তোমার অবস্থাটা কিন্তু খুবই নাজুক একটা অবস্থার মধ্যে আছে যে তোমার ভাই বোনরাও যদি তোমার বলে এই কাজগুলো করে দাও, আপু একটা কাজ করতে বলতেছে একই সাথে ভাইয়াও বলতেছে আমার জন্য এটা করে নিয়ে আসো, আবার যদি আম্মু একটা কাজ করতে বলতেছে তুমি আসলে করবা কোনটা? ঝামেলা না? খুবই ঝামেলা। তো বুঝতে হবে যে কখন তুমি কোন কাজটা করবা এবং তোমাকে কাজ করার জন্য বা কোনো কাজ কি কাজটা করবা সেটার জন্য কে নির্দেশনা দিতে পারবে সেটা যদি সঠিকভাবে নিয়ম পদ্ধতি অনুযায়ী নির্দেশনা অনুযায়ী ঠিকঠাক মতো বলা থাকে সেটাই হলো ব্যবস্থাপনা। আচ্ছা, ব্যবস্থাপনা কাজ বলতে পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, পেশনা, সমন্বয়, নিয়ন্ত্রণ ইত্যাদি কাজকে বোঝায়। এর প্রত্যেকটা কাজ সুষ্ঠুভাবে সম্পাদনে পূর্ব নির্ধারিত কিছু সাধারণ নির্দেশিকা রয়েছে যা পালন করা হলে প্রতিটা কাজে উত্তম ফল লাভ সম্ভব। একইভাবে সামগ্রিক ব্যবস্থাপনা কার্যের ক্ষেত্রেও এরূপ পালনীয় নির্দেশনা বা নির্দেশিকা বা নীতিমালা থাকে।
এরূপ নীতিমালা এমন নিয়ম নীতিসমূহ নির্দিষ্ট করে যা ব্যবস্থাপনা কার্যাবলী সহজ ও সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য পথ নির্দেশ ও নিয়ন্ত্রক হিসেবে ব্যবহৃত হয়। বুঝতে পারছি কি বলছে? মানে যে প্রিন্সিপাল বা নীতিমালাগুলো আছে, ঠিক আছে, এগুলো কি কিছু নিয়ম নীতি, হ্যাঁ, নির্দেশ করে যা ব্যবস্থাপনা কার্যাবলী, মানে ব্যবস্থাপনা যে 7টা কাজে যে বলছে পরিকল্পনা, সংগঠন, এগুলো এগুলো কিভাবে করতে হবে, করতে গেলেও সে যেমন সহজেই করতে পারবে, তেমন কাজগুলো করাও খুব ইজি হবে এবং কাজগুলোর ফলাফলও খুব সহজে চলে আসবে, সুষ্ঠুভাবে সম্পাদন করা যাবে। এর পথ নির্দেশ এবং নিয়ন্ত্রক হিসেবে কাজ করে। এরূপ নীতিসমূহ দীর্ঘ অনুশীলনের মধ্য দিয়ে সত্য হিসেবে প্রতিষ্ঠিত থাকে, যা সর্বজনীন ভাবে প্রয়োগযোগ্য। আচ্ছা, আমরা নীতি বলতে কি বোঝাই বা ব্যবস্থাপনা নীতি বলতে কি বোঝাই সেটা আমরা একদম ক্লিয়ারলি বুঝে গেছি। কারো কোনো প্রশ্ন আছে? তাহমিনা বা ইয়াসনার? না মিস। তাহমিনার কোনো প্রশ্ন নেই। ইয়াসনার কোনো প্রশ্ন আছে? নো মিস। বুঝতে পারছো? জি মিস। আচ্ছা, ঠিক আছে। ব্যবস্থাপনা আমার মনে হয় এই অধ্যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হলো এটা, ঠিক আছে? কারণ তোমরা তো দেখছো আগে সৃজনশীল গুলো দেখছো, এবং আমরা তো এখন যেহেতু রিভিউ করতেছি, সো আমরা দেখছি না যে আমাদের সৃজনশীল প্রশ্নগুলোতে বা এই চ্যাপ্টার থেকে মূলত আসে যে এটা কোন নীতি অনুশীলন করা হয়েছে বা কোন নীতি লঙ্ঘন করা হয়েছে, এরকম প্রশ্ন পাইছি না? জি মিস। হ্যাঁ, তার মানে তুমি যদি মনে করো যে চিন্তা করে থাকো যে এই চ্যাপ্টারটা ছোট্ট এবং সহজ একটা চ্যাপ্টার, তো এবং এই চ্যাপ্টার থেকে আমি অ্যান্সার করব, তো সেক্ষেত্রে বলবো যে এই অধ্যায় এই যে এই নীতি বা আদর্শ, এই টপিকটা খুব ভালোভাবে পড়তে হবে, বুঝে পড়তে হবে, মুখস্থ না, কোনো মতে মুখস্থ না। কারণ তুমি যতই মুখস্থ করো, তুমি যদি না বুঝো তুমি ধরতে পারবে না, উত্তর কি চাচ্ছে সেটা ধরতে পারবে না। তো এই জন্য বলবো যে এটা আমরা যখন পড়বো, এখনই শুরু করব, শেষ হয়তো আজকে করতে পারবো না, তো সেক্ষেত্রে খুব মানে যতক্ষণ পর্যন্ত তুমি বুঝতে না পারতেছো সেই পর্যন্ত শুধু জিজ্ঞেস করে যাবে, ঠিক আছে? তাহমিনা এবং ইয়াসনা, জিজ্ঞেস করতে হবে যে এটা আমি বুঝি জি নাই, বা মিস। উদাহরণ দিয়ে বুঝান মিস, মানে এটাতে লজ্জা করা যাবে না যে মিসকে জিজ্ঞেস করতেছি কি মনে করবে, বা আমি বুঝি না, আমি হয়তো সেকেন্ড বার পড়তেছি আমি বুঝি না, এটা করা যাবে না, জিজ্ঞেস করতে হবে যে কোনটা বুঝি নাই। হ্যাঁ, আচ্ছা, ব্যবস্থাপনার নীতি হলো ব্যবস্থাপনা জি কার্য মিস। সম্পাদনে দীর্ঘ অনুশীলনের মধ্য দিয়ে গড়ে ওঠা কতিপয় সাধারণ নির্দেশিকা বা নিয়ম পদ্ধতি। এরূপ নির্দেশিকা মেনে চললে ব্যবস্থাপনা কার্য সুন্দর ও সুচারুরূপে সম্পাদন করা সম্ভব হয়। তাই এইরূপ নির্দেশিকা কি হতে পারে তা নির্ধারণের জন্য ব্যবস্থাপনা বিশারদগণ চেষ্টা করেছেন। বিভিন্ন জন বিভিন্ন বিষয়কে নীতি হিসেবে তুলে ধরার প্রয়াস পেয়েছেন। এফ ডব্লিউ টেইলর, এল উইরিক, হেনরি ফেল ইত্যাদি মনীষী বর্গের নাম এক্ষেত্রে উল্লেখযোগ্য। মানে এরা হলো বিভিন্ন রকমের নীতি দিছে। আধুনিক ব্যবস্থাপনা তত্ত্বের জনক হেনরি ফেল ফরাসি ভাষায় তার লেখা অ্যাডমিনিস্ট্রেশন ইন্ডাস্ট্রিয়ালি এট জেনারেল গ্রন্থে ব্যবস্থাপনা 14টি মূলনীতি নির্দেশ করেছেন। এই লাইনটা দাগায় রাখুন, ঠিক আছে? ওনার যে বইটা, যেটা ফ্রেঞ্চ ভাষায় লেখা হয়েছে, সে বইটাতে 14টা নীতি দেওয়া আছে, যা অদ্যাবধি বিশ্বের সকল মহলে স্বীকৃত হয়ে আসছে। নিম্নে তার প্রদত্ত মূলনীতি সমূহ আলোচনা করা হলো। আচ্ছা, পড়ি। প্রথমটা হলো কর্ম বিভাজনের বা কার্য বিভাগের নীতি। প্রতিষ্ঠানের কাজকে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করে প্রত্যেকের দায়িত্ব ও কর্তৃত্ব সুস্পষ্টভাবে নির্দিষ্ট করার নীতিকে ব্যবস্থাপনা কার্য বিভাজনের নীতি বলে। কি বলছে এখানে? মানে প্রতিষ্ঠানের কাজ, ঠিক আছে, প্রতিষ্ঠানের কি কি কাজ আছে সেটাকে আগে তোমার কি করতে হবে, নির্দিষ্ট করতে হবে যে এই এই কাজগুলো আছে। তুমি যদি তোমার প্রতিষ্ঠানের কি কি কাজ আছে, বা তুমি কোনো একটা লক্ষ্য উদ্দেশ্য বা কোনো রকমের পরিকল্পনা অর্জন, মানে পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য, হ্যাঁ, যে যে কাজগুলো করতে হবে, যা যা কাজ আছে সেগুলো যদি তুমি আগে ভাগে চিহ্নিত করতে না পারো, হ্যাঁ, নির্দিষ্ট করতে না পারো, তুমি কিন্তু কখনোই কিন্তু সেই পরিকল্পনাটা বাস্তবায়ন করতে পারবা না। তোমার কি করতে হবে তুমি যদি নাই জানো, তাহলে কেমন লাগবে? করতে পারবা? এক এক সময় তোমার এক একটা মনে হবে, কনফিউজড হয়ে যাবা। তো প্রতিষ্ঠানের কাজ, মানে একটা প্রতিষ্ঠান যখন সার্বিকভাবে কাজ করে, তার তো মানে নির্দিষ্ট কিছু একদম দেখা যায় বেসিক কিছু ইয়া থাকে, কি বলে, লক্ষ্য থাকে, উদ্দেশ্য থাকে, ঠিক আছে, এইটা সে করতে চায়।
তো এইগুলো করার জন্য তার কি কি কাজ করতে হবে এবং সেগুলো কি একবারে সার্বিকভাবে রাখা যাবে না, বিভিন্ন ভাগে ছোট ছোট ভাগে ভাগ করতে হবে। কারণ সবাই সব কাজ একবারে সার্বিকভাবে করতে পারবে না, ছোট ছোট ভাগে ভাগ করে দিলে তখন কাজগুলো করতে সুবিধা হবে এবং যারা যে কাজটা করবে তাদেরকে দায়িত্ব এবং কর্তৃত্ব মানে ওই কাজটা করার ক্ষমতা সুস্পষ্ট ভাবে তুমি নির্দিষ্ট করে দিতে পারবা। তো এইটাই হলো ব্যবস্থাপনার কার্য বিভাজনের নীতি। আমরা কি বুঝতে পারছি সংজ্ঞাটা কি? মেয়েরা শুনতে পাচ্ছ? মিস আমি কি চ্যাটের এদিকে প্রেজেন্ট দিব? হ্যাঁ দিতে পারো তো। হ্যাঁ এখানেই তো দিতে হবে। আচ্ছা না মিস, মানে আমরা তো দুইজনই, তাই প্রেজেন্ট দিব কিনা মানে আপনার কাছে তো থাকবেই, তাই আমি বললাম। আচ্ছা, বেশিরভাগ সময় দেখা যায় যে তোমাদের মধ্যে একজন বা দুইজন থাকে, সো আমি আর বলি না কারণ আমার মনে থাকে যে কে কে ছিল ক্লাসে, পরবর্তীতে আমি ইনক্লুড করার জন্য লিখে ফেলি, বুঝছো? নিজ দায়িত্বে আমি হলো তোমাদের প্রেজেন্ট দিয়ে দেই, বাট অন্যান্য টিচাররা যা করেন সেটা হলো তোমাদের বলে যে চ্যাট বক্সে প্রেজেন্টটা দিয়ে দিতে। সো এটাই, যেহেতু তোমরা সর্বোচ্চ 2 থেকে 3 জন থাকবো, আর শেষ পর্যন্ত হয়তো দেখা যায় যে 3-4 জন থাকলেও শেষ পর্যন্ত সবাই থাকে না, বাট দায়িত্ব নিয়ে সবাইরই দিয়ে দিই, মানে যে কয়জন প্রথম থেকে একটু অ্যাটেন্ড করছে না। আচ্ছা মিস, যারা যারা এরকম ক্লাস অ্যাটেন্ড করে তাদের হ্যাঁ তাদের একটা পুরস্কার দিলে ভালো হয় না? মানে হ্যাঁ কলেজ স্কুলে এখন সেটা কলেজ ভাবে দিবে তাদের কিনা একটা জানি না। পুরস্কার দিলে ভালো হয় না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই সেটা দেওয়া উচিত, মানে এটা রিকগনিশন একটা পাওয়া উচিত। মিস কারণ বেশি না, খালি একটা চকলেট দিলেও যাতে আমি আম্মুর এসে দেখাইতে পারি, এটা করলে আচ্ছা এটা তো ভালো হয়। ইয়াসনা তো পাবে না, কারণ ইয়াসনা তো সব ক্লাসে জয়েন করে নাই, না মাঝখানে মিস, আমি তো অনেকগুলো এখন ক্লাসই করি, করছে। মিস করি। আচ্ছা মিস তুমি করি। এখন ওটা করো। রোজার আচ্ছা মাসে দেখা যাক, হয়েছিল। আমাদের মানে দেখতে হবে, আমাদের সবার কাছে রেকর্ড আছে তুমি কয়টা ক্লাসে কতদিন প্রেজেন্ট ছিলা। তোমারটাও যেমন ইনক্লুডেড থাকবে এমন তোমার ক্লাস যারা আছে সবারটা ইনক্লুডেড থাকবে। তো দেখা যাবে মিস সর্বোচ্চ তাহলে চার। তাহমিনা হচ্ছে ফার্স্ট, আমি সেকেন্ড। আচ্ছা আচ্ছা এটা নিয়ে আমার মাথায় থাকলো, আমাদের কলেজ যদি সত্যি খোলে এবং তোমাদের যদি কোনো মতে পুরস্কৃত করার কোনো ব্যবস্থা থাকে সেটা আমি বলে দেখবো, ঠিক আছে? আমার মাথায় থাকলো। আচ্ছা জি তো মিস, থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা তো যেটা বলতেছিলাম, আমরা কি কর্ম বিভাজনের নীতিটা বুঝছি নাকি উদাহরণ দিতে হবে একদম বাস্তবিক মিস কোনো আপনি উদাহরণ? একটু জি মিস বুঝেছি। জি মিস, মিস আমি কি না বলবো? মিস একটা এক্সাম্পল দিলে অনেক ভালো হবে। জি মিস। আচ্ছা আচ্ছা দেখো, মনে করো যে একটা বুটিক কারখানা, ঠিক আছে? একটা বুটিকের কারখানা, সেখানে কি একজন তো মনে করো মালিক, সে শুরু করছে এবং সে হলো 2-3 জন কর্মচারী রাখছে যারা কিনা একদম যারা বুটিকের কাজগুলো করে, ঠিক আছে? ডাইং এর কাজগুলো, সেলাইয়ের কাজগুলো যেগুলো আছে সেগুলো দেখাশোনা করার জন্য 2-3 জন কর্মচারী আছে। এর মধ্যে মনে করো একজন শুধু বিক্রির কাজে থাকে, একজন হলো কর্মীদের নির্দেশনার কাজে থাকে, আরেকজন কি ওই যে টাকা পয়সা সংক্রান্ত কাজগুলো থাকে, ঠিক আছে? তো এর জন্য মনে করো যে 3-4 জন সে রাখছে, বুঝছো? মানে 3 জন বা 4 জন, আচ্ছা 4 জন মনে করো কর্মকর্তা রাখছে, আর শ্রমিক আছে কতজন, 50 জনের মতো, বুঝতে পারছি? তো এখন এই 4 জনকে যে সে যে নিছে তার প্রতিষ্ঠানে আসলে কাজগুলো কি কি, সে প্রতিষ্ঠানে কি কি কাজ করতে চায়, তার প্রতিষ্ঠানের কাজগুলো কি কি থাকবে, কে কোনটা করবে সেটা কোনো রকমের নির্দিষ্ট করে নাই। ধরি জনাব এক্স সেটা বলে নাই যে আমার প্রতিষ্ঠানে তোমাদের 4 জনকে যে নিলাম কে কোন কাজটা করবে, কে অ্যাকাউন্ট সামলাবে সেটাও বলা নাই, কে হলো শ্রমিকদের কাজ দেখাশোনা সুপারভাইজ করবে সেটাও বলা নাই, কে কি বিক্রি করার কাজে মানে আমার যে শোরুম আছে বা দোকান আছে, আউটলেট আছে সেখানে বসবে সেটা বলা নেই। তো মনে করো যে কি এইখানে যারা শ্রমিকদেরকে সুপারভাইজ করার কাজটা, সেটা তো খুবই বিচ্ছিরি একটা কাজ, কারণ সারাক্ষণ বকাঝকা করতে হয়, শ্রমিকদের পিছনে লেগে থাকতে হয়। তো এই কাজটা করতে কারো ভালো লাগে না, তো এই কাজটা কেউ করে না, সবাই কি অফিসিয়াল কাজ করতে চায়, মানে অ্যাকাউন্টসে একটা ল্যাপটপের সামনে বসে অ্যাকাউন্টসে কাজ করতে চায়, সেলস এর কাজটাও করতে ঝামেলা। তো সবাই শুধু যার যেটা ভালো লাগে সে সেটাই করতে চায়। আজকে আমার মনে হলো আমি অ্যাকাউন্টসে কাজগুলো করবো তো করলাম, কালকে আমার মনে হলো আমি গিয়ে কি করলাম কারখানায় ঘুরে ঘুরে শ্রমিকদের বকাঝকা দিয়ে আসলাম। তো এইরকম করলে জনাব এক্স এর বুটিকের কারখানার অবস্থা কি হবে বলো? কাজ হবে? খুবই বাজে। না কারখানাটা মিস, চলবে? কে কোন কাজটা করবে, কার কি দায়িত্ব, ঠিক আছে? না মিস, কাজগুলো যেমন আমরা মানে জনাব এক্স ভাগও করে নাই,
তেমন কাউকে দায়িত্ব এবং কর্তৃত্ব মানে কার কোন কাজটা করার পাওয়ার আছে, ঠিক আছে, সেটাও সে বলে দেয়। আর মনে করো যে এই যে 4 জন সে কর্মকর্তা রাখছে, 4 জনের কাউকে ওই যে কারখানা শ্রমিকরা মানে না, ঠিক আছে, কি তারা 4 জনে যেই হলো সুপারভাইজ করতে চায়, মানে এই তুমি কাজ ঠিক মতো করতেছো না বা তোমার কাছে ভুল হচ্ছে, সেটা বললেও সে শুনে না। কারণ শুনবে কেন? তুমি তো আর মনে করো যে আমাকে সুপারভাইজ করার দায়িত্ব নাই, তো তোমার কথা আমি কেন শুনবো? তুমি আজকে এসে সুপারভাইজ করো, কালকে আরেকজন এসে সুপারভাইজ করে, আমরা কাদেরটা শুনবো? একজন এইভাবে করতে বলে, আরেকজন ওইভাবে করতে বলে, তো এটা তো হয় না, তাই না? তো শ্রমিক যারা কারো কথা শুনে না, তো এরকম করলে খুবই বিচ্ছিরি অবস্থা। এটা যেন না হয় এর জন্য কি করতে হবে? প্রতিষ্ঠানের কাজ বা ব্যবস্থাপনার কাজটাকে, পুরো প্রতিষ্ঠান সব কাজগুলোকে আমাকে একদম সুন্দর করে স্পষ্টভাবে ভাগ করতে হবে। ভাগ করার পর কে কোন কাজটা করবে, ঠিক আছে? মনে করো যে টিম ওয়ার্কের ক্ষেত্রে আমরা একটা প্রজেক্টের কাজ করতেছি, ওই যে হয়তো আমরা পোস্টার বানাচ্ছি বা কোনো রকম একটা অ্যাসাইনমেন্ট করতেছি, সেখানে 5 জন টিম মেম্বার আছে, এর মধ্যে একজন তো লিডার থাকবে। এখন সেইখানে 5 জনের কে কোন কাজটা করবে, কার দায়িত্ব কোনটা, সেটা নির্দিষ্ট করে দেওয়াটাই হলো কর্মবিভাজনের নীতি। এবং যারে মনে করো যে বসো যে তাহমিনা হয়তো ছবি আঁকবে, এখন তাহমিনা ছবি আঁকার এটা হলো ওর পাওয়ার আছে। এখন যদি ইয়াসনা যদি ছবি আঁকার জন্য কষ্ট পায়, তাও কিছু করার নাই, তাহমিনা এটা ওকে দিবে না। কারণ ছবি আঁকাটা যদি ঠিকঠাক মতো না হয়, ইয়াসনা যদি করতে যে নষ্ট করে দেয়, তাহলে কি দায়িত্ব কিন্তু তাহমিনার উপরেই যাবে। কারণ দায়িত্ব কার ছিল? তাহমিনার। আর ছবি আঁকার সম্পূর্ণ ক্ষমতা বা কর্তৃত্ব সেটাও তাহমিনার ছিল। তো এর জন্য কর্মবিভাজনের নীতিটা সুস্পষ্টভাবে থাকা প্রয়োজন, কারণ এটা না থাকলে প্রতিষ্ঠান একদম জটিল অবস্থা সৃষ্টি হয়ে যাবে এবং কাজ কোনো মতেই কিছু হবে না, বুঝছো? ঝামেলা হয়ে যাবে। তো আমার মনে হয় বুঝতে পারছি। জি মিস। দেখো, একজন ব্যবস্থাপক অধস্তন জনশক্তি নিয়ে কাজ করেন, এদের কাজ যদি ভাগ করে সেভাবে নির্দিষ্ট করে দেওয়া না হয়, তবে কার্যক্ষেত্রে জটিলতা দেখা দিবে। এই যে কাজটাই বললাম, কথাটা বললাম একটু আগে, প্রত্যেকেই সহজ ও মর্যাদা সম্পন্ন কাজটি করতে যাবে। এই যে যেমন তোমার যে কাজটা করতে সবচেয়ে মজা লাগবে, যে ছবি আঁকা তো সবচেয়ে মজার কাজ, ঠিক আছে, সহজ কাজ মনে হয়, আমি ছবি আঁকতে পারি বা না পারি এটা আমার মনে হয়, তো এই কাজটাই সবাই করতে যাবে। বাট অনেক কষ্ট করে যে লেখার কাজগুলো, ঠিক আছে, অ্যাসাইনমেন্ট লেখার কাজগুলো, সেটা কেউ করতে চাইবে না। বাট সেটা যদি হয়, এমন যদি সিচুয়েশন হয়, তাহলে তোমাদের অ্যাসাইনমেন্টেই হবে না। অন্যদিকে প্রত্যেকের কাজ নির্দিষ্ট না থাকায় কাউকে জবাবদিহি করাও যাবে না। তাই একজন ব্যবস্থাপককে সবসময় সতর্কতার সাথে কাজকে ভাগ করে প্রত্যেকের কাজ, দায়িত্ব ও ক্ষমতা ব্যক্তিবর্গের মধ্যে নির্দিষ্ট করে দিতে হয়, যাতে কর্মীরা তার কাজ, কর্তৃত্ব ও ক্ষমতা বুঝে নিয়ে সেভাবে কাজ করতে পারে। এতে একই ধরনের কাজ করতে যে কর্মীদের কার্যদক্ষতা যেমন বাড়ে, তেমনি ব্যবস্থাপকের পক্ষে অধস্তনদের কাজ তত্ত্বাবধান ও জবাবদিহিতা করা সহজ হয়। আচ্ছা, তুমি যদি একটা কাজই বারবার করো, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তোমার দক্ষতা বৃদ্ধি পাবে। তুমি একটা কাজ আজকে প্রথম করতেছো, সেটা যেমন ফলাফল হবে, তুমি এই কাজটা গত 2-3 বছর মানে 4 বছর ধরে করে আসতেছো, তোমার ফলাফল কি একই হবে? কনফিডেন্ট কি একই রকম থাকবে? অবশ্যই না। তুমি যে কাজটা করতেছো সেটা যদি তুমি বারবার একই কাজটা করো, তো সেই ক্ষেত্রে তোমার কি অভিজ্ঞতা যেমন বাড়বে, দক্ষতাও বাড়বে। আর এই যে তোমার কাজ যে এটা, সেটা যেমন তুমিও নিজে জানবা, তেমন তোমারকে যারা সুপারভাইজ করবে, ঠিক আছে, তত্ত্বাবধান করবে, তারাও জানবে। এবং এই ক্ষেত্রে তোমাকে কাজের নির্দেশনা দেওয়া এবং তোমার যে কাজের জবাবদিহিতা, তুমি কাজটা ঠিক মতো করছো কিনা, রিপোর্টিং এর ব্যাপারটা, রিপোর্ট দিবা, কাজে কোনো সমস্যা হলে সেটা বলবা, তো এটা করতে সহজ হবে। তো আমার মনে হয় আমরা বুঝতে পারছি, কোনো সমস্যা নাই। তবে কোনো প্রশ্ন থাকলে পরবর্তীতে পড়তে গিয়ে যদি কোনো প্রশ্ন থাকে পরে করবা, কোনো সমস্যা নেই। আচ্ছা, দ্বিতীয়টা, কর্তৃত্ব ও দায়িত্বের সমতা রক্ষণের নীতি। এদিকে কর্তৃত্ব মানে কি? পাওয়ার, ঠিক আছে, ক্ষমতা দেখাচ্ছি। এবং কি? দায়িত্ব, তোমার এই কাজটা করতে হবে, তুমি এই কাজটা না করলে জবাবদিহিতার শিকার হবা, তোমাকে জিজ্ঞেস করবে তুমি এই কাজটা কেন করো নাই, এবং এই কাজটা না করার ফলে যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি বহন করার জন্য তোমাকে বাধ্য করা হবে, সেটা কি? দায়িত্ব বলা হয়। তোমার এই কাজটা করার দায়িত্ব। যেমন এখন কি তোমাদের পরীক্ষার সামনে পড়াশোনা করা তোমাদের দায়িত্ব, যদি পড়াশোনা না করো কি করবা? পরীক্ষা খারাপ হবে, ফেল করবা। আর যদি পরীক্ষা খারাপ হয় তাহলে কি রেজাল্ট খারাপ হবে, রেজাল্ট খারাপ হলে তুমি কোনো জায়গায় ভালো জায়গায় ভর্তি হইতে পারবা না, খুব স্বাভাবিক কথা।
বাট এর জন্য কি যে ক্ষতিটা হবে সেই ক্ষতিটা কি তুমি বহন করবে না? তোমার রেজাল্ট খারাপ হলে ক্ষতিটা তো তোমার। অন্য কেউ এসে তোমার বলবে যে না থাক তোর রেজাল্ট খারাপ হয়েছে আমি এটার জন্য দায়ী, বা মানে তাহমিনার রেজাল্ট ভালো হয়েছে ইয়াসনার রেজাল্ট খারাপ হয়েছে, এখন তাহমিনাকে বলবে ইয়াসনাকে যে ইয়াসনা তোমার রেজাল্ট খারাপ হয়েছে তার মানে কি তুমি আমার রেজাল্ট নিয়ে নাও, আমি তোমার রেজাল্ট নিয়ে অন্য একটা খারাপ কলেজে ভর্তি হয়ে যাই? কখনো বলবো না। সবাই যেন সবার যে কাজটা সেই কাজের জন্য দায়িত্ব নেয় এবং সেটার জন্য একটা ব্যালেন্স থাকে। কে কতটুকু পাওয়ার দেখাইতে পারবে বা ক্ষমতা থাকবে, অথরিটি এবং রেসপন্সিবিলিটির মধ্যে একটা ব্যালেন্স থাকতে হবে। এটাই হলো এই সমতা রক্ষণের নীতি। কর্তৃত্ব হলো আদেশ দানের অধিকার। ঠিক আছে, এই যে তোমরা যদি একটা টিম ওয়ার্ক করো সেখানে 5 জনের মধ্যে একজন কি থাকবে, লিডার থাকবে, সেটা তোমরা করতে হবে। কারণ লিডার না থাকলে সবাই যদি লিড করতে চায় এটা ঝামেলা হয়ে যাবে। সবাই সবাইকে আদেশ দিচ্ছে, কাজ করতে ইচ্ছে করবে সে 5 জনের? সবাই যদি মানে সহজ বাংলায় যদি বলি সবাই যদি মাতবরি করতে চায় তাহলে সেক্ষেত্রে আর যাই হোক কাজটা হবে না। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে সবচেয়ে বড় ব্যাপার বা ভালো হবে যদি একজন লিডার থাকে। এখন সেই লিডার কি করবে? লিডার হলো আদেশ দিবে। শুনতে পচা লাগলেও ব্যাপারটা হলো এটাই যে যিনি লিড করবেন, নেতা থাকবেন, তিনি অবশ্যই আদেশ দিবেন যে কে কোন কাজটা করবে। হ্যাঁ, আদেশ দেওয়ার ক্ষমতাটা কি কি বলে? কর্তৃত্ব, অথরিটি। অন্যদিকে দায়িত্ব হলো জবাবদিহি করার বাধ্যবাধকতা। এখন দেখো তোমার লিডার যদি অ্যাসাইনমেন্টটা কে কোন ভাবে করবে, কিভাবে কি করতে হবে সেটা যেমন তার যেমন কর্তৃত্ব আছে, এবং এই অ্যাসাইনমেন্টটা হ্যাঁ তোমরা যেটা করতেছো সেটা যদি কোনো রকমে খারাপ হয় বা পচা হয় সেই ক্ষেত্রে দায়িত্বটা কে নিবে? অবশ্যই সবার আগে লিডারকেই নিতে হবে। জবাবদিহি কে করবে? লিডার করবে। কারণ এই অ্যাসাইনমেন্টটার দেওয়ার ডেট মনে করো যে আজকে ছিল, বাট তোমরা দিতে পারো না, যে গ্রুপটা দেওয়ার কথা সেটা দিতে পারেনি, তো এর জন্য জবাবদিহি কে করবে? অবশ্যই লিডার দিবে। এবং যদি বকা খাইতে হয় কে খাবে? অবশ্যই লিডার খাবে। তোমাদের থেকেও খাবে, টিচারের থেকেও খাবে। মজা না? অনেক মজা। ঠিক আছে, তার মানে তুমি লিডার হয়ে যে সবসময় আনন্দে থাকবা, সবাইরে কাজ করতে বলবা এটা না। তুমি যে কাজের জন্য যে মনে করো যে কর্তৃত্ব পাচ্ছ, ক্ষমতা পাচ্ছ, সেই জন্য তোমাকে দায়বদ্ধ থাকতে হবে। তুমি বকা খাবা না, কোনো দায় দায়িত্ব নিবা না, বাট তুমি সুন্দর করে সবাইয়ের আদেশ দিচ্ছ, মাতবরি করতেছো, সেটা হবে না। এটার কোনো ব্যালেন্স নাই, ব্যালেন্স হলো না। তো তুমি যদি দায়িত্ব না নাও তাহলে কি তোমাদের গ্রুপের মধ্যে যদি মনে করো যে একজনকে লিডার বানাইছো বাট সে কি মাতবরি করার সময় করতেছে, আদেশ দেওয়ার সময় করতেছে, ক্ষমতা দেখানোর সময়, পাওয়ার দেখানোর সময় করতেছে, সিদ্ধান্ত নেওয়ার সময় সেই সব নিচ্ছে, বাট কোন রকমের ঝামেলা হইলে সে দায়িত্ব নিচ্ছে না, তো তার কথা কি আর শুনতে ইচ্ছে করবে? তাকে তো তোমাদের গ্রুপে রাখতে ইচ্ছে করবে না, করবে? বলো কি মনে হবে? না মিস। সেটাই, মনে করো যে এমন একজনকে তোমার অবশ্যই লিডার বানাইতে হবে, বা লিডারশিপে এমন একজনকে থাকতে হবে কর্তৃত্ব, যে কিনা ওই কাজটার জন্য, যে কাজের জন্য সে কর্তৃত্ব পাচ্ছে সেটার জন্য 100% সে রেসপন্সিবল হয় বা হওয়ার জন্য যোগ্য, এবং সে সেটা নিবে। ঠিক আছে, কারো উপরে কিছু চাপায় দেওয়া না। এই অধিকার ও বাধ্যবাধকতার সমতা রক্ষণের নীতিকে কর্তৃত্ব দায়িত্বের সমতা রক্ষণ বলে। আচ্ছা, একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিই। হ্যাঁ, মনে করো যে একটা প্রতিষ্ঠান বাদ দাও, আমাদের কলেজের কথাই বলো, আজকের এই ক্লাসটার কথা বলো, তোমাদের এই যে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা এই সাবজেক্টে কে পড়ায়? আমি পড়াই। তোমাদের এই সাবজেক্টে নিয়মিত ক্লাস হওয়ার দায়িত্ব কার? আমার। আর দেখো এই যে এই ক্লাসটা যে হবে সেই ক্লাসটা মনে করো যে নেওয়ার কর্তৃত্ব কার? আমার। এখন এই ক্লাসটা কখন হবে বা টাইম মতো হবে এবং আমি শুরু করব, আমি আমার মতো করে পড়াবো, কিভাবে পড়তে হবে, এবং পরীক্ষার সময় আমি প্রশ্ন করব, যেহেতু আমি পড়াইছি আমি প্রশ্ন করব। তো এটা কি ক্ষমতা না? এটা কর্তৃত্ব না? বুঝতে পারতেছি? হ্যাঁ, তো এই কর্তৃত্বটা কার হাতে থাকবে? আমার হাতে। কিন্তু এখন কথা হলো তোমাদের এই ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনা ক্লাসটা আমি নেই না, তোমাদের পড়ায়ও না। ঠিক আছে, যেমন ইচ্ছা তেমন ভাবে চলতেছে, আজকে হইলে হইলো, কালকে না হইলে না হইলো। ঠিক আছে, এরকম কোনো আমি মানে ধারাবাহিকতাও আমি রাখতেছি না, তোমাদের পড়াচ্ছিও না, পড়াইলেও কোনো রকমে কোনো মতে যেমন তেমন হচ্ছে। তো ফলাফল কি? তোমরা কিছুই পড়তেছো না, কিছুই বুঝতেছো না, তোমরা ক্ষতিগ্রস্ত হচ্ছ। তো এখন এর ক্ষেত্রে যদি কর্তৃপক্ষ থেকে, আমাদের কলেজের কর্তৃপক্ষ থেকে কাউকে যদি এসে জিজ্ঞেস করে
বা কোনো রকমের যদি মনে কর শাস্তির ব্যবস্থা হয়, তো সেই ক্ষেত্রে কি তোমাদের এসে শাস্তি দিবে নাকি আমাকে দিবে বলো তো? আপনাকে। অবশ্যই আমাকে দিবে। বা এই ক্লাসটা সম্পর্কে যদি কোনো প্রবলেম হয় সেটা কি এসে জিজ্ঞেস কি সরাসরি আমাকে করবে নাকি তোমাদেরকে করবে? তোমাদের করে কি আদৌ কোনো লাভ হবে? আমি কোনো লাভ নাই। কারণ এই ক্লাসটার কর্তৃত্ব যেমন আমাকে দেওয়া হয়েছে, তো এই ক্লাসটা যেন ঠিকঠাক মতো হয়, হ্যাঁ, সেটার জন্য আমি দায়বদ্ধ। তো এটার জন্য দায়িত্ব আমাকে নিতে হবে। তো দেখো, তোমাদের অ্যাকাউন্টিং ক্লাস আবুল হাসান স্যার নেন, এখন ওই অ্যাকাউন্টিং ক্লাস ঠিক মতো হচ্ছে কিনা, পড়া হচ্ছে কিনা, ঠিকঠাক মতো চলতেছে কিনা, সেটার জন্য কিন্তু কখনোই আমার কোনো কিছু বলার নাই। আমি কিন্তু কিছু বলতেও পারবো না। তো আমি যেহেতু কিছু বলতে পারছি না বা আমার কিছু বলার নাই, মানে আমার কোনো কর্তৃত্ব নেই, তো সেই ক্ষেত্রে কোনো যদি সমস্যা হয় সেটার দায়িত্ব কি আমি নিব? আমাকে কি এসে জিজ্ঞেস করবে বলো? না মিস। হ্যাঁ, তো এইখানে দেখো, আমাকে যতটুকু ক্ষমতা দেওয়া হয়েছে ততটুকুই আমাকে দায়িত্বশীল করা হয়েছে। আমার দায়িত্ব কখনোই মনে করো আমার ক্ষমতা থেকে বেশি থাকবে না। যেমন তোমরা হলো এই দ্বাদশ শ্রেণী, তোমরা হলো আমার স্টুডেন্ট, মানে আমি হলাম তোমাদের ক্লাস টিচার, ঠিক আছে? তোমাদের সব ক্লাস ঠিকঠাক মতো হচ্ছে কিনা সেটা রিপোর্টিং দেওয়ার দায়িত্ব আমার। আমি অবশ্যই তোমাদের দ্বাদশ শ্রেণীর রিপোর্টিং দিব। আমি কখনো গিয়ে একাদশ শ্রেণী, দশম শ্রেণী, নবম শ্রেণীর রিপোর্ট দিব না, কারণ ওইটার রিপোর্টিং করার ক্ষমতা আমার নাই বা আমাকে কর্তৃত্ব দেওয়া হয়নি। তো এবার কি বুঝতে পারছি কর্তৃত্ব এবং দায়িত্ব কতটা কানেক্টেড এবং এটার মধ্যে ব্যালেন্স থাকা কতটা দরকার? জি মিস। ইয়াসটা বুঝছি। জি মিস। শুধু বুঝলেই হবে না, একটু মনে রাখতে হবে, ঠিক আছে? কারণ ভুলে গেলে এগুলো খুবই সোজা ভুলে যাওয়ার। এবং তুমি যদি মানে যখন তুমি সৃজনশীল প্রশ্নের উদ্দীপকটা পড়বা, তখন যদি ধরতে না পারো যে কর্তৃত্ব, দায়িত্ব এবং কর্তৃত্ব সমতা রক্ষা হয়েছে কিনা বা এটা কোনো মতো লঙ্ঘন করা হয়েছে কিনা, তখন কিন্তু এটা ধরে বলতে হবে। যদি কোনো রকম বলা থাকে, ক্লুগুলো খুঁজে বের করতে হবে, ঠিক আছে? কোনো ব্যক্তির নিকট থেকে সঠিকভাবে কাজ পেতে চাইলে তাকে যেমনই কর্তৃত্ব ও দায়িত্ব বুঝিয়ে দিতে হয়, তেমনি উভয়ের মধ্যে যাতে সমতা বজায় থাকে সেটিও নিশ্চিত করা আবশ্যক। আচ্ছা, একজন হিসাব নিরীক্ষার দায়িত্ব দিলে তাকে প্রয়োজনীয় খাতাপত্র ও হিসাব তলব করার কর্তৃত্ব প্রদান করা উচিত। হ্যাঁ, তাকে যদি ওই যে খাতাপত্র এবং হিসাব, যেখানে হিসাবগুলো, অ্যাকাউন্টস এর কাজগুলো, মানে ট্রানজেকশন গুলো হয় সেলস ডিপার্টমেন্টে, সেগুলো যদি তার যদি না দেওয়া হয়, হ্যাঁ, ট্রানজেকশনের কি বলে ইনফরমেশন গুলো তাকে যদি না দেওয়া হয়, তাহলে সে কি হিসাব রাখতে পারবে? অবশ্যই রাখতে পারবে না। তো যেখানে ট্রানজেকশন গুলো হচ্ছে, টাকা পয়সা নিয়ে কাজগুলো হচ্ছে, সেখানে যেন সে অবাধে বিচরণ করতে পারে, সেটা তাকে কর্তৃত্ব দিতে হবে। অন্যথায় তার পক্ষে হিসাব নিরীক্ষার কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করা সম্ভব হবে না। খুবই স্বাভাবিক। এইভাবে কর্তৃত্ব ক্ষমতা যদি অনেক বেশি থাকে কিন্তু সেই পরিমাণে কারো নিকট তাকে জবাবদিহি করতে না হয়, তবে ব্যক্তি স্বেচ্ছাচারী হতে বাধ্য। আচ্ছা, অ্যাকাউন্টস এর হিসাব রাখার জন্য সে ট্রানজেকশন ওখানে অবাধে বিচরণ করতে পারছে, ঠিক আছে? তো সে আসলে এই অবাধে বিচরণ করে ইনফরমেশন গুলো নিয়ে আসলে কি করতেছে? সে কি প্রতিষ্ঠানের কাজে ব্যবহার করতেছে নাকি অন্য প্রতিষ্ঠানের বাইরে কারো কাছে এই ইনফরমেশন গুলো পাস করে দিচ্ছে? সেই জন্য তাকে কি জবাবদিহি হতে হবে। অধিকাংশ ক্ষেত্রে স্বৈরাচারী নেতৃত্ব সৃষ্টি হওয়ার মূল কারণ হলো এখানে। স্বৈরাচারী মানে কি? সে যা বলবে তাই, যেমন ইচ্ছা তেমনই, ঠিক আছে? সে আসলে কি করতেছে, কেন করতেছে, কাদের জন্য করতেছে, এটার জন্য তার মধ্যে কোনো দায়িত্বশীলতা নেই। যারা তাকে ফলো করতেছে বা যে কাজের জন্য অন্যরা প্রভাবিত হচ্ছে, সেটার জন্য যে জবাবদিহি ব্যাপারটা যদি না থাকে,